কেমন আছো ছাত্রছাত্রীরা? আমরা আজকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায় একদম শেষ অধ্যায়ের শুরু করেছিলাম। আজকে পার্ট 2টা করব। কি অধ্যায়টা ছিল? অধ্যায়টা ছিল দেখো, ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। এই যে ভারতের সংবিধান এবং কি গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, তো আমরা এই জনগণের অধিকারগুলো, গণতন্ত্রের কাঠামো আগের দিনে কিন্তু কয়েকটা দেখেছি। আর আজকের দিনে আমরা দেখব এই যে গণতন্ত্রের কাঠামো ব্যবস্থাটা কিভাবে একেবারে উচ্চ স্তরে চলে। প্রথম দিন দেখেছি, আজকে দেখবো নিম্ন স্তরে কিভাবে চলে। সেটা কিন্তু প্রত্যেক জনের জন্যই লাগবে, যারা ক্লাসে পড়াশোনা করো তাদেরও লাগবে, এবং যারা সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সকলের জন্য লাগবে। কেন কিভাবে এই দেশকে পরিচালনা করা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি জানার। এই দেখো, এটা তোমাদের অতীত ঐতিহ্য যে পাঠ্যপুস্তক, আর এইদিকে তোমাদের দেখতে পাবে যে নবম অধ্যায় এটা আছে। চলো আগে চলো। দেখো, এটা কেন আমি বলছি সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো, আঞ্চলিক স্বায়ত্ত শাসন। আগের দিনে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বায়ত্ত শাসন, কেন্দ্র কিভাবে পরিচালনা হয়, মুখ্যমন্ত্রীর ক্রাইটেরিয়া কি, মুখ্যমন্ত্রীর কাজ কি, রাজ্যপালের কাজ কি, রাষ্ট্রপতির কাজ কি, এগুলো আমরা সবই দেখেছিলাম। এবং সংসদ, যেখানে এমপিদের ভোট কিভাবে হয়, এমএলএদের কিভাবে হয়, এমপি এমএলএদের কাজ কি, আমরা বিভিন্ন জিনিস দেখেছিলাম। এবং আইন ব্যবস্থাটাও দেখেছিলাম। যদি না দেখে থাকো আগের ক্লাসটা অবশ্যই ভিজিট করো। এবং আজকে আমরা দেখবো আঞ্চলিক স্বায়ত্তশাসন। এই যে আঞ্চলিক ব্যবস্থাটা কিভাবে শাসিত হয়, আমাদের দেশে আঞ্চলিক যে শাসন কিভাবে পরিচালনা হয়, এটা কিন্তু অত্যন্ত জরুরি। একজন সচেতন নাগরিক হিসাবে এটা জানতেই হবে। দেখো, স্থানীয় বা আঞ্চলিক স্তরে স্বায়ত্তশাসন ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। কি আছে না এখানে? সাধারণ জনগণের তাদের স্থায়ী অঞ্চলের শাসন ব্যবস্থা সরাসরি অংশ নিতে পারেন। যে কোনো স্থানীয় অঞ্চলে যদি ভোটাভুটি হয়, তো সেই ভোটে কি সবাই অংশগ্রহণ নিতে পারে, এইটাই বলা হয়েছে। তার নিজেরাই কি গ্রাম ও শহরের শাসন প্রতিষ্ঠানগুলিতে পরিচালনা করতে পারেন। তাহলে কিন্তু বাইরে থেকে কাউকে আসতে হবে না, সেই গ্রামের একজন ব্যক্তি অথবা যে শহরে যেখানে মিউনিসিপ্যালিটি থাকে সেখানে একজন বা কয়েকজন মিলে সে গ্রাম পরিচালনা করতে পারবে। তো সেটা আমরা দেখে নেব। এবং কি হবে, স্থানীয় যে শাসন ব্যবস্থা আছে সেটা কি স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে কি নাগরিক চেতনা ও প্রশাসনিক অভিজ্ঞতা তৈরি হয়। তাহলে যখন ইন্ডিভিজুয়াল ভাবে, ধরো একটা গ্রামে একটা প্রধান আছে, প্রধানের পরে কি আছে, কয়েকটা সদস্য আছে, উপপ্রধান, তার মধ্যে একজন কি হচ্ছে, উপপ্রধান হচ্ছে। এইভাবে যখন স্থানীয় লোকেরা একটা শাসন ব্যবস্থা চালাচ্ছে, একটা পঞ্চায়েত চালাচ্ছে, তখন তাদের মধ্যে কি তৈরি হচ্ছে, তাদের মধ্যে দেখো এই যে নাগরিক চেতনা, এটা তৈরি হচ্ছে। তাহলে একটা নাগরিকের কি করা উচিত, কোন কোন আইনগুলো মেনে চলা উচিত, কিভাবে নাগরিকদের উন্নয়ন করা উচিত, এটা কিন্তু এই সেন্সটা কিন্তু ভালো করে তৈরি হচ্ছে। সাথে সাথে দেখো, প্রশাসনিক যে অভিজ্ঞতা, যে প্রশাসন কিভাবে পরিচালনা করতে হয়, প্রশাসন কিভাবে উপর থেকে নিচে পর্যন্ত পরিচালনা হচ্ছে, এটার কিন্তু জ্ঞান এসে যায়। দেখো, প্রত্যেকবারে যে একই প্রধান থাকে বা একই সদস্য থাকে এমন না, চেঞ্জ হতে থাকে। এবং মিউনিসিপালিটিতেও যে সমস্ত কাউন্সিলর একই থাকে না, চেঞ্জ হতে থাকে। তাহলে বহু মানুষ কিন্তু এই জ্ঞানগুলো অর্জন করে ফেলে। আর কিন্তু আমরা যেহেতু জানি না, আমরা এই পাঠে পড়তে পড়তে সমস্ত কিছু জেনে যাবো। তোমরা ক্লাস 8 থেকেই এই পুরো বিষয়টাকে একেবারে সুন্দরভাবে জেনে যাবে। আর তোমরা সেই জন্য আমার সঙ্গে যুক্ত থাকো শেষ পর্যন্ত, কিন্তু এই আঞ্চলিক স্বায়ত্তশাসন পরিষ্কার হয়ে যাবে। দেখো, পশ্চিমবঙ্গের স্থায়ী স্বায়ত্তশাসন ব্যবস্থাকে গ্রামীণ ও পৌর এই দুটোতে করা হয়। কি আছে, একটা হচ্ছে গ্রামীণ ব্যবস্থা। দেখো, স্বায়ত্তশাসন, ঠিক আছে, যে শাসন ব্যবস্থা, তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। আঞ্চলিক শাসন ব্যবস্থাকে কি করা যায়, দুটো ভাগে। এই স্বায়ত্ত শাসন ব্যবস্থাকে কি কি, একটা হচ্ছে গ্রামীণ আর একটা হচ্ছে পৌর। দুটি, এর মধ্যে কি গ্রামীণ স্বায়ত্ত ব্যবস্থা যেটা আছে সেটা পঞ্চায়েত ব্যবস্থা বলে, গ্রামীণ যে স্বায়ত্ত শাসন আছে সেটাকে বলে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়। এবং পঞ্চায়েত ব্যবস্থাতে 3টি স্তর থাকে। জাস্ট পরপর দেখে নেবে, একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। তাহলে কি দেখলে, গ্রামীণ ও পৌর। এর মধ্যে গ্রামীণ হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত ব্যবস্থা 3টে স্তরে আছে। কি কি জিনিস, 3টে স্তর? 3টে স্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। কি দেখলে, আরেকবার দেখে নাও। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি। তাহলে কি হলো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এইগুলো তোমরা দেখবে যখন পঞ্চায়েত ভোট বলে, সেই পঞ্চায়েত ভোট হওয়ার সময় তোমার বাবা মারা বা কাকিমা এরা ভোট দিতে যায়, তখন কিন্তু 3টে ভোট একই সাথে দেয়।
কি কিসের কিসের দেয়, তাদেরকে জিজ্ঞেস করলে এই তিনটে তারা অবশ্যই বলে যে এই তিনটে ভোট হয়েছে। কি কি? গ্রাম পঞ্চায়েতের হয়েছে, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ। একই সঙ্গে কিন্তু পঞ্চায়েত যে ভোট হয় তাতে হয়। এই তিনটে স্তর আছে, এই তিনটে স্তরের ভোট হয়। তো দেখো, তাহলে বুঝে গেলে এই বিষয়টা। চলো আগে দেখো, গ্রাম পঞ্চায়েত আমাদের দেখলাম তিনটের মধ্যে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা দেখলাম পঞ্চায়েত সমিতি, আর একটা দেখলাম জেলা পরিষদ। তো গ্রাম পঞ্চায়েতটা আমরা একটু বুঝে নেব। দেখো, যারা গ্রামীণ অঞ্চলে বাস করো তাদের সকলেই কিন্তু এই গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু দেখে থাকবে। প্রত্যেক গ্রামের দিকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত, এবং শহরগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি এর অন্তর্ভুক্ত। দেখো, গ্রাম পঞ্চায়েতে কি আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর। এটাকে হচ্ছে সব থেকে নিম্ন একটা স্তর, সব থেকে একেবারে ধরো এখানে উপর দিয়ে যে স্তরগুলো আছে একেবারে পঞ্চায়েতের নিচে সেটা মানে কিছু নেই। তো এই পঞ্চায়েত স্তর কিন্তু সব থেকে নিচু, কিন্তু এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কি না, ফিল্ডে কাজ করার জন্য এটাই তো প্রয়োজন। গ্রামের কাজগুলো কে করবে? গ্রাম পঞ্চায়েতের দ্বারা হবে। আর গ্রাম পঞ্চায়েত হলো এর মধ্যে কি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি করবে? পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি কি পরস্পর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকা নির্ধারিত হয়। তাহলে কি একটা গ্রাম নয়, কয়েকটি গ্রামকে নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত। স্পষ্ট হলো? কয়েকটি গ্রামের এলাকা বা কয়েকটি গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত। এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই সেই পঞ্চায়েতের কি হতে হবে না, বাসিন্দা অধীনস্থ ভোটার হতে হবে। ঠিক আছে? সেই পঞ্চায়েতের অধীনে একজন ভোটার হতে হবে। তার সঙ্গে সঙ্গে কি কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েত প্রার্থী হতে পারবে না। ধরো রাজ্য সরকারের চাকরি করছে বা কেন্দ্র সরকারের কোনো চাকরি করছে, সে কিন্তু পঞ্চায়েতের প্রধান হতে পারবে না। ঠিক আছে? এটা একটা কি বলবো ক্রাইটেরিয়া, যে এইটা হতে গেলে এই চাকরি করলে চাকরিজীবীরা পঞ্চায়েতের প্রধান হতে পারবে না। পঞ্চায়েতের সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে গ্রাম পঞ্চায়েত ক বছর থাকে? 5 বছরের জন্য হয়। এখানে যে পঞ্চায়েতের প্রধান হতে গেলে কি হতে হবে তাকে, অথবা পঞ্চায়েতের সদস্য হতে গেলে তাকে যে গ্রামের অধীনস্থ ভোটার হতে হবে, 5 বছরের জন্য জিতলে সে থাকবে। তারপরে কি, যদি কোনো কিছু রাজ্য সরকার মনে করে কোনো জরুরি অবস্থা হয়ে যায়, 5 বছরের পরেও কিন্তু 6 মাস মেয়াদ বাড়াতে পারে। 5 বছর 6 মাস হতে পারে। এটা হয়ে গেল গ্রাম পঞ্চায়েত। বুঝতে পেরেছো? অসুবিধা নেই। এখানে একটা দেখো গ্রাম পঞ্চায়েতের ছবি দেওয়া আছে। তোমরা তো গ্রাম পঞ্চায়েত সবাই চেনো। কলকাতার যারা আছো তারা ছাড়া সাধারণ যারা গ্রামে বাস করো তোমরা গ্রাম পঞ্চায়েত অবশ্যই জানো। চলো আগে যাচ্ছি। দেখো, গ্রাম পঞ্চায়েত নির্বাচিত কি হয় না, প্রতিনিধিরা নিজেদের মধ্যে থেকে কি একজনকে পঞ্চায়েত প্রধান আর একজনকে উপপ্রধান নির্বাচন করে। এ দেখো, এখানে যে যার যে সমস্ত দেখো প্রত্যেকটা গ্রাম হয়, তো গ্রামের মধ্যে কি হয় বিভিন্ন সদস্য থাকে। সেই সদস্যগুলোর মধ্যে যারা জয়ী হয়, সেই জয়ী হওয়া সদস্যের মধ্যে যাকে মনে করে সবাই মিলে যে একে প্রধান করা উচিত, তার মধ্যে একজনকে নির্বাচন করা হয়। কারণ না, এই জয়ী প্রার্থীরা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুটোই নির্বাচন নিজেরাই করে। বর্তমানে প্রধান এবং উপপ্রধান পদটি কি 1/3 মহিলা সদস্য এবং জনসংখ্যার 1/3 মহিলা সদস্য। দেখো, যদি জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, যদি ধরো 300 জন মানুষ হয়, সেখান থেকে যদি ধরো 3 জন দাঁড়াচ্ছে, সাপোজ বলছি এগুলো হাজারের উপরে হয়, 1000 সামথিং এ একজন ভোটে দাঁড়ায়। তো এখানে কি বলছে, ধরো 3 জন ভোটে দাঁড়িয়েছে, 3 জন ভোটে দাঁড়িয়েছে, 3 জনের মধ্যে কি হবে, 3 জনের মধ্যে একজনকে কি করতে হবে, মহিলা। বুঝতে পেরেছো? 3 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী হবে মহিলা। একেবারে পরিষ্কার করে বলছি, সব ভোটার সংখ্যা বললে তুমি একটু গুলিয়ে ফেলবে, তো সহজ করে বলে দিলাম। বুঝতে পেরেছো? এটা কি হবে, মহিলা হবে। এবং পঞ্চায়েত আইন অনুসারে প্রতি মাসে অন্তত একবার পঞ্চায়েতে সভা বসতে হবে। প্রত্যেক মাসে পঞ্চায়েতে একবার করে সভা করতে হবে। সভাটা কি করাবে, পঞ্চায়েতের যে সভাপতি সে করাবে, এবং সভাপতি না থাকলে যে সহ সভাপতি সে কিন্তু এটাকে পরিচালনা করবে। বুঝতে পেরেছো? গ্রাম পঞ্চায়েত পুরোটা বুঝতে কোনো অসুবিধা নেই। চলো আগিয়ে যাই। আমরা পঞ্চায়েত সমিতিটা জেনে নেবো। আমরা তো পঞ্চায়েতটা জানলাম, এবার জানবো পঞ্চায়েত সমিতি। আমি বললাম 3টে ভাগ, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। তো আমরা পঞ্চায়েত সমিতিটা একটু বুঝে নিই যে পঞ্চায়েত সমিতিটা কি, সেখানে মানে যে নেতা হয় তার কি ক্রাইটেরিয়া থাকে, কিভাবে হয় বা তার কাজ কি থাকে, এগুলো একটু দেখে নিই। দেখো, পঞ্চায়েতের
যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর, প্রথম স্তর পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। এটা কি কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়, আর সেই ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। কয়েকটা গ্রাম বা অঞ্চল নিয়ে যদি একটা ব্লক হলো, এই ব্লকের নামেই এই পঞ্চায়েত সমিতিটা হয়। ব্লক উন্নয়নের সর্বাধিক দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়। ওই ব্লকের যা উন্নয়ন হবে, উন্নয়নমূলক যা কাজ হবে, শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা যাতায়াতের ব্যবস্থা, রাস্তাঘাট হোক, যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু দায়িত্বকে এই পঞ্চায়েত সমিতির উপরে দেয়া হয়ে থাকে। তাহলে এর কাজটা কি বুঝতে পেরে গেছো? পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের এবং কোনো মহিলা সদস্য না থাকলে, সেক্ষেত্রে যদি কোনো তপশিলি জাতি না থাকে, ভোটার মানে যেখানে না থাকে, যদি কেউ কোনো মহিলা না থাকে, তা সেক্ষেত্রে কিন্তু সরকার তাদের মধ্যে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করতে পারেন। সরকার যদি চাই 2 জন সদস্য নিয়োগ করতে পারেন। কাকে? সেটা হতে পারে মহিলা, সেটা হতে পারে তপশিলি জাতি, যারা নিম্নবর্গের বলে, তাদের মধ্যে 1-2 জনকে নিয়োগ করতে পারে। ওকে। আর তোমরা পঞ্চায়েত সমিতি এরকম দেখতে পাবে বিভিন্ন জায়গায়। পঞ্চায়েত সমিতি ব্লকের নামেই হয়, ব্লকেই সাধারণত থাকে। আর এইগুলো পঞ্চায়েত সমিতি অফিস তোমরা অনেক সময় গিয়েওছো, তো এগুলো তোমাদের অনেকেই জানা। যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি স্যার পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েত জানি, আমি ব্লক জানি। ঠিক আছে। পঞ্চায়েত সমিতির নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সমান থাকা প্রয়োজন। পঞ্চায়েত সমিতির কার্যালয়ের মেয়াদ কত? 5 বছর। এখানেও কিন্তু মেয়াদ 5 বছর। কিন্তু যদি কোনো ধরো কোনো কিছু এমার্জেন্সি হয়ে গেল, কোনো কিছু প্রয়োজন হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সরকার এখানেও মেয়াদ 6 মাস সরকার চাইলে বাড়াতে পারে। তাহলে 5 বছর কিন্তু মেয়াদ, কিন্তু কোনো প্রয়োজনে সরকার চাইলে আরো 6 মাস বাড়াতে পারে। 5 বছর 6 মাস পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে। পঞ্চায়েতের আইনে প্রতি 3 মাস অন্তর সমিতির সভা ডাকার কথা হয়। তাহলে ওখানে কিন্তু পঞ্চায়েতে প্রতি মাসে একটা করে সভা করতে হবে, কিন্তু পঞ্চায়েত সমিতিতে 3 মাসে একটা করে সভা করতে হবে। আর এখানেও সেরকম সভা করবে কে? সভাপতি, যিনি সভাপতি হবে পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তিনি একটা করে সভা আয়োজন করবে, এবং সভাতে কি আলোচনা হবে না, সেই পঞ্চায়েত সমিতিতে কি সমস্যা আছে সেসব মানুষের সঙ্গে আলোচনা করা হবে। তাদের কিসের প্রয়োজন? জলের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, রাস্তাঘাটের প্রয়োজন, শিক্ষার বিষয়গুলো, বিভিন্ন কিছু আলোচনা হবে। তার মধ্যে সেইগুলোকে সমাধান করার জন্য উপর মহলে খবর পাঠানো হবে, এবং উপর মহল থেকে সেইগুলো যখন সেগুলো ঠিকঠাক করার ব্যবস্থা, টাকা আসবে বা সেগুলোর অ্যাপ্রুভাল আসবে, তখন সেগুলো পরিপূর্ণ ঠিক করা হবে। আর যদি সভাপতি না থাকে, তাহলে যিনি উপসভাপতি আছেন তিনি এই মিটিং গুলো অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, এইটাই তোমরা দেখবো। আর এখানেও কিন্তু 1/3 মহিলা, 1/3 মহিলা মানে 3 জনের মধ্যে 1 জন মহিলা সদস্য রাখতে হবে। ঠিক আছে, 3টে যদি নেতা থাকে তার মধ্যে 1 জনকে মেয়ে হতে হবে। এটা কিন্তু সংবিধানই এই অধিকারটা দিয়েছে। আর তপশিলি জাতি, যারা যারা নিম্নবর্গের জাতি, তাদেরকেও কিন্তু রিজার্ভেশন আছে। ঠিক আছে, তারাও কিন্তু 3 জনের মধ্যে 1 জন সুযোগ পাচ্ছে, 1/3 তারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছে। এই হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার জন্য। আগে চলো, আগে আমরা দেখবো জেলা পরিষদ। তাহলে তৃতীয় স্তরটা কি না, জেলা পরিষদ। দেখো 2013 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 19টি জেলার মধ্যে, তখন 2013-তে 19টা জেলা ছিল, এখন তো 2025, তো এটা জেলা অনেক বেড়ে গেছে সংখ্যা। যাই হোক, কলকাতা এবং দার্জিলিং বাদে কলকাতায় কোনো জেলা পরিষদ নেই, এবং দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে। বাকি যতগুলো জেলা আছে সমস্ত জেলায় জেলা পরিষদ আছে। ঠিক আছে। জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কি কোনো ব্যক্তিকে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এখানেও এদের যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো থাকতে হবে। এই যোগ্যতাগুলো আমরা আগেই দেখেছি। এবং কি পরিষদের কার্যকর 5 বছর। এখানেও হচ্ছে পরিষদ যে কাজ করবে কত, একজন যদি জিতে যায় জেলা পরিষদ, তিনি কত বছর থাকছেন? 5 বছর থাকছেন। আর এখানেও 3 মাস ছাড়া ছাড়া একটা করে মিটিং করতে হবে। 3 মাস অন্তর অন্তর একটা করে মিটিং করতে হবে, যেটা হচ্ছে জেলা পরিষদের কার্যকর কি কি সেখানে সমস্যা, সেগুলোকে তুলে ধরে সেগুলো কিভাবে সমাধান করতে হবে, সেগুলো নিয়েই একটা মিটিং হবে। তোমরা এই জেলা পরিষদ দেখবে বিভিন্ন জায়গায় এই জেলা পরিষদের অফিস আছে। যারা এই জেলা পরিষদের অফিসে গিয়েছো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে স্যার আমি
জেলা পরিষদের অফিস চিনি। ওকে, এবং জেলা পরিষদের দেখবে অনেক সময় কি হয়, তিনার ব্যক্তিগত বাড়িতে গিয়েও অনেকে কাজ করে আসে। আমাদের যখন ইউনিভার্সিটিতে পড়তাম বিভিন্ন কাজে, যিনি জেলা পরিষদ জিতেছিলেন তিনার বাড়িতে গেলেও অনেক কাজ তিনি করে দিতেন, কারণ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এইগুলো অনেক সময় তেনাদের সই লাগে। যাই হোক, দেখো এখানে তাহলে তোমরা বুঝতে পারলে। এবং এই যে সভাগুলো কে কন্ডাক্ট করবে না, অবশ্যই এখানে সভাপতি করবে। সভাপতি না থাকলে কে করবে না, সভাপতি করবে। চলো আগে দেখো, জেলা পরিষদের নির্বাচন সদস্য তাদের কি মধ্য থেকে একজন সভাপতি এবং একজনকে কি সহসভাপতি করে, এবং সভাপতি ও সহসভাপতি কি করে পূর্ণ সময়ের জন্য নিযুক্ত হন। একেবারে পূর্ণ সময়ের জন্য, যে আজকে কেউ কালকে কেউ, এমন না, একেবারে পূর্ণ সময় যে থাকে সেই সময়ের জন্য নিযুক্ত হয়। এবং এনারা জেলা পরিষদ, এনারাই কিন্তু পুরো তথ্যটা একেবারে উপর মহলে পাঠায়, যে সেই জেলার যেখানে জেলা পরিষদ যে যতটা এলাকা নিয়ে আসে, বিভিন্ন জেলা পরিষদ নিয়ে একটা জেলা হয়, তো তারা সকলে মিলেই কিন্তু ওই জেলাটার উন্নতির জন্য সচেষ্ট ভাবে কার্যকর করে থাকে, এবং এইটাই তাদের মূল ভূমিকা। বুঝতে পেরে গেছো? চলো আগে আমরা এবার দেখবো পৌরসভা। দেখো আমরা যেমন দেখলাম কি গ্রাম পঞ্চায়েত দেখলাম, তেমন আমরা কি দেখবো এখানে পৌরসভা দেখবো। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ পৌরসভা। দেখো যেমন গ্রামীণ অঞ্চলগুলো কি হয় না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, তেমন শহরে কি হয় এগুলো হচ্ছে বেশিরভাগ পৌরসভা কি থাকে, পৌরসভার অন্তর্গত। তো এই পৌরসভাগুলো কি রাজ্য সরকারের প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ড এ ভাগ করতে পারেন। তাহলে পঞ্চায়েতগুলো যেমন পঞ্চায়েত সদস্য থাকে, তেমন এখানে কি হলো যে পৌরসভা থেকে কতগুলি পৌরসভাগুলোকে ভেঙে দেয় কিভাবে, ওয়ার্ড হিসাবে। এখানে একটা পৌরসভা থাকে, এই পৌরসভাগুলো ভেঙে দেয়। যারা শহরে থাকো, কলকাতায় থাকো, তারা এগুলো স্পষ্ট জানো, খুবই ভালো করে জানো। পৌরসভা থেকে কি করে না, তাদেরকে ওয়ার্ডে ভাঙা হয়, মানে এই ওয়ার্ড আরেকটা ওয়ার্ড, এরকম পৌরসভাকে বিভিন্ন ওয়ার্ডে থাকে। আর সেই ওয়ার্ড থেকে কি একজন করে প্রতিনিধি নির্বাচন হয়, প্রত্যেক ওয়ার্ডে একজন করে। এবং পৌরসভা সদস্যদের বলা কি কাউন্সিলর। পৌরসভার সদস্যকে বলা হয় কি কাউন্সিলর, ঠিক আছে। আর কোন ব্যক্তি ওই এলাকার ভোটদাতা হলেই এলাকার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে পারেন। এখানেও কিন্তু একই নিয়ম, ওই এলাকার ভোটদাতা হতে হবে, ওই এলাকার বাসিন্দা ভোটদাতা, মানে যে ভোটের যে লিস্ট হয় তাতে দেখবে প্রত্যেকটা এলাকায় নাম লেখা থাকে কে কি ভোটার আছে, তো ওই এলাকারই ভোটদাতা হতে হবে, তাহলে কিন্তু সে কাউন্সিলর হতে পারবে। সেই কারণে উন্নয়ন তো ঠিক করে হয়, যে এলাকার মানুষ সে জানে আমার এলাকার কি সমস্যা আছে, সে সমাধান করতে খুব ভালোই পারবে, সেই হিসাবে নিয়মটা করা, এবং এই নিয়মটা অনেক কার্যকর। বুঝতে পেরে গেছো? কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েত সদস্যের যোগ্যতার মতোই। আগে তোমরা যেমন গ্রাম পঞ্চায়েতে কি কি যোগ্যতা থাকতে হবে দেখলে, সেরকমই কিন্তু সেম যোগ্যতা থাকতে হবে। আগে চলো, নির্বাচিত কাউন্সিলর নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকেই পৌরসভা বলা হয়। তাহলে নির্বাচিত কাউন্সিলর নিয়ে তৈরি কি বলা হয়, কাউন্সিলর পরিষদকে কি বলা হয়, পৌরসভা। ওই পৌরসদের, এটা পৌরসভা হবে, কাজের মেয়াদ হলো 5 বছর, এবং পরিষদের কাজের মেয়াদ কত, 5 বছর। সেই সেমই থাকে, যেমন ওখানেও দেখলে যারা পৌরসভার পরিষদ বা কাউন্সিলর হয় তাদের কাউন্সিলরদের কাজ কত না 5 বছর। এখানে 5 বছর কাউন্সিলর বা পরিষদের নিজেদের মধ্যে থেকে একজন করে চেয়ারম্যান কি তৈরি করা হয়, চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান হয়। তাহলে এই পৌরসভা যিনি হেড হন তেনাকে বলা হয় চেয়ারম্যান, এবং তারপরে আরেকজন থাকে, সেটা হচ্ছে কি ভাইস চেয়ারম্যান। এই পদের পরে যিনি থাকেন সে হচ্ছে ভাইস চেয়ারম্যান। স্পষ্ট হয়ে গেল? তোমরা এবার বুঝতে পেরে গেলে প্রত্যেকটা স্তর। আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, সেটা কিনা আঞ্চলিক স্বায়ত্তশাসনটা তোমরা দেখলে, সেখানে দেখলে গ্রাম পঞ্চায়েত দেখলে, গ্রাম পঞ্চায়েতের কাজ কি নিয়ম, তারপরে সেগুলো দেখলে, সাথে সাথেই তোমরা দেখলে পঞ্চায়েত সমিতি দেখলে, পঞ্চায়েত সমিতির কাজ দেখলে, এবং পঞ্চায়েত সমিতি কিভাবে নির্বাচিত হয় সেটাও দেখলে। তারপরে কিন্তু তোমরা একেবারে জেলা পরিষদ, সেটাও স্পষ্ট হয়ে গেল। তাহলে এই যে একেবারে আঞ্চলিক স্বায়ত্তশাসন, সেটা কিন্তু স্পষ্ট। প্রথম ক্লাসে যেমন কেন্দ্রীয় স্বায়ত্তশাসন গুলো একেবারে বুঝে গেছিলে, আজকে এটা বুঝে গেলে। চলো এর সঙ্গে আমি আরেকটা জিনিস বলে দিই, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা। দেখো সমাজকে উন্নতি করতে সংবিধান একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ সংবিধানের মাধ্যমেই তো প্রত্যেকটা ব্যক্তিকে তার কি যেমন সেফটি দেওয়া যায়, তেমন যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সমাজের একেবারে
কি বলবো, যারা সমাজ থেকে বাইরের দিকে, তাদেরকে কেন্দ্রবিন্দুতে সমাজে আনা যায় এবং গরিব অসহায় পিছিয়ে পড়া শ্রেণীকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সংবিধান একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। এবং নারীদের সুরক্ষার জন্য সংবিধান যথেষ্ট সুন্দর, আমাদের ভারতের সংবিধান একটা ভূমিকা পালন করেছে, সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে ওই জন্য বলেছে সামাজিক উন্নয়নে, সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সংবিধানের ভূমিকা, এখানে কি কনস্টিটিউশনের ভূমিকা আছে। ভারতের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার করার কথা বলা আছে। তাহলে ভারতের যে সংবিধান, সেখানে নারীর যতটা অধিকার, পুরুষেরও ঠিক ততটাই অধিকার। পুরুষের যতটা অধিকার, নারীরও ঠিক ততটাই অধিকার। কারো কিন্তু অধিকার ক্ষুণ্ণ করেনি, একেবারে সমান অধিকার এর কথা বলা হয়েছে। এটা কিন্তু যারা মেয়ে স্টুডেন্ট আছো তাদের জন্য, তারা কিন্তু অবশ্যই শুনে রাখো, তোমাদের কিন্তু সংবিধান কি সমান অধিকার দিয়েছে, কেউ ছোট বড় না, নারী পুরুষ দুজনই সমান। এটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অধিকারটা দিয়েছে, এটা একটা সৌন্দর্য। তবুও নারী ও পুরুষকে সমাজের সমান চোখে দেখা হয় না। দেখবে সমাজে পুরুষ হলে, কারো যদি ছেলে হয় সে খুশি হয়, এবং মেয়ে হলে সে কি হয়, একটু মন ক্ষুণ্ণ হয়। কিন্তু না, কেন? আবার অনেক ক্ষেত্রে দেখবে একটা নারীও টিচার হয়েছে, পুরুষও টিচার হয়েছে, অনেক ক্ষেত্রে পুরুষকে সবাই সমর্থন করে, কিন্তু নারীকে অনেক সময় করে না। কেন করবে না? এই সমান চোখে কেন দেখবে না? অবশ্যই যখন সংবিধান সমান চোখে দেখেছে, আমাদের সবাইকে কিন্তু সমান চোখে দেখা উচিত। সবাই তো সমান চোখে দেখে না, সেই কারণে দৈনন্দিন জীবনে মেয়েরা পরিবারে ও সমাজে নানা অবহেলার শিকার হন। যেহেতু সবাই সমান চোখে দেখে না, সেখানে কি হয়, অবহেলা হয়। আর জন্মানোর পর কন্যা সন্তানদের অবহেলা পীড়নের শিকার করতে হয়। বিয়ের সময় চলে পণ্য দেয়া নেওয়া কথা, দেখবে বিয়ের সময় একটা টাকা বলে, এতগুলো টাকা দিতে হবে তবে ছেলের পক্ষ বিয়ে করবে, এটাকেই পণ বলেছে। তো এই যে অবহেলা করা, এবং এই যে বিয়ের সময় যে যৌতুক, এই যে যৌতুক টাকাটা নেয়া, এটা কিন্তু একটা অপরাধ, এটা কিন্তু হয়ে থাকে। তাছাড়াও নারী পাচারের মতো জঘন্য ঘটনা ঘটে, এইগুলো কিন্তু নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। ওই জন্য সংবিধান কি নিয়েছে স্টেপ দেখে নেব। নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এইসব অমানবিক ঘটনা রুখে নেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। তাহলে নারীদের মধ্যে কি কি ঘটে গেল? এক হচ্ছে অবহেলা, দুই হলো কি যৌতুকের যে বিষয়টা, টাকা বিয়ের সময় নেয়, তাছাড়া নারীদের পাচার বিভিন্ন হয়। সেই জন্য সংবিধান কিন্তু কিছু স্টেপ নিয়েছে। নারীদের অধিকারের গুলিকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইন বলবৎ করা হয়েছে, বেশ কিছু আইনকে বাতিল করা হয়েছে, আবার কিছু আইনকে অ্যাডপ্ট অবশ্য হয়েছে। সেই আইনগুলি ভারতের সংবিধানের অন্তর্গত, অনেক আইন কিন্তু করা হয়েছে। পাশাপাশি নারীদের শিক্ষা প্রসারের উপরেও জোর দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে কি নারী এবং পুরুষের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, যাতে শিক্ষা নারী এবং পুরুষ সমানভাবে অর্জন করতে পারে। একজন শিক্ষায় আগে গেলে তো হবে না। একটা পাখির যদি তুমি ডানা ভেঙে দাও, আর একটা ডানাকে যদি তুমি খুব যত্ন করো, সেই পাখিটা কি উড়তে পারবে? আলটিমেট পারবে না। সেই কারণেই তো আমাদের সমাজ এত পিছিয়ে গেছে। পুরুষকে তুমি শিক্ষার জন্য এত উৎসাহিত করছো, কিন্তু নারীকে যদি শিক্ষিত না করো, সে তো দেশের যে অর্থনীতি পরিকাঠামো, দেশের যে উন্নয়ন ডেভেলপমেন্ট, সেটা তো আটকে যাবে। কারণ আলটিমেট একটা দেশের একদিকে যেমন পুরুষকে তুমি একটা ডানা পাখির দেখছো, নারীও কিন্তু একটা ডানা, দুটো ডানা ঠিক থাকলে তবে দেশ যেমন পাখি উড়তে পারে, সেম দেশের ডেভেলপমেন্টও কিন্তু যখন নারী পুরুষ দুজনই শিক্ষিত হবে, দুজনই বুদ্ধিমান হবে। দুজন দেখো জন্মগতভাবে তো বুদ্ধিমান সবাই, অনেকেই হয়, কিন্তু শিক্ষাতে পিছিয়ে দেওয়া হয়, বিভিন্ন দিক থেকে পিছিয়ে দেওয়া হয়, এই জন্য সমাজের ডেভেলপমেন্ট হয়নি। এই দিকগুলো দেখেই কিছু করা হয়েছে, যেগুলো আগে আমি বলছি। এসবের মাধ্যমে কি হয়েছে, নারীর যে সামাজিক ক্ষমতা বাড়ানোর উদ্যোগ তৈরি হয়েছে। তাহলে শিক্ষাতে সমান সুযোগ দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2005 খ্রিস্টাব্দে সংবিধানগত ভাবে কি বলেছে, যে জমি ও সম্পত্তির অধিকারের ক্ষেত্রে নারীদের পুরুষদের সমান অধিকার। 2005 সালে একটা আইন জারি করা হয়, যে নারী যতটা জায়গা পাবে পুরুষও ততটাই পাবে, পুরুষও যতটাই পাবে ততটা নারীও পাবে। এটাই আইনে করা হয়েছে, জায়গার সম্পত্তির যে ভাগ দুজনে সমান সমান পাবে। কেন না, নারী পুরুষকে সমান অধিকার দেবার জন্য। আগিয়ে চলো, এখানে দেখো আমরা তো ওইটা দেখলাম। আর কি হয়, যে পারিবারিক হিংসা রোধ আইন 2005, পারিবারিক বিভিন্ন হিংসার মুখোমুখি নারীদের কিন্তু করতে হয়, এটা কিন্তু বাস্তব, অস্বীকার করলেও। এই জন্য কিন্তু আইন করা হয়েছে, এগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। দেখো টুকরো কথা যেগুলো ছিল, পারিবারিক এবং সমাজে বাস করতে গিয়ে নারীদের নানা বঞ্চনা ও অত্যাচারের শিকার হতে হয়। এটা তো
বাস্তব। সেসবের প্রতিকারের বিধানও ভারতের সংবিধানে আছে, যে যখন তাদেরকে বঞ্চনা হতে, তাদের উপরে অত্যাচার হয়, এর প্রতিকার, ঠিক আছে, এর প্রতিকার কিন্তু ভারতের সংবিধানে অবশ্যই আছে, এটা তোমাদেরকে জানতে হবে। এমনই একটি আইন হলো পারিবারিক হিংসারোধ আইন 2005। কি? পারিবারিক হিংসারোধ আইন 2005। এই আইনে কাউকে যদি বঞ্চনা অত্যাচার শিকার হতে হয়, এই আইনে কিন্তু মামলা করলে মামলাকারী শাস্তি পাবে এবং যিনি বঞ্চিত হচ্ছেন তিনি কিন্তু মুক্তি পাবেন। ওকে, পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনা নিপীড়নের শিকার হন তাহলে তিনি এই আইনে সুরক্ষা পেতে পারেন। তাহলে এই আইনের মাধ্যমে কোনো নারী যদি পীড়িত হয়, পারিবারিকভাবে অত্যাচারিত হয়, তাহলে এই আইনের মাধ্যমে কিন্তু সে সুরক্ষা সরকারের কাছ থেকেই পাবে। এই আইন মোতাবেক মেয়েরা অত্যাচারিত হলে সে বিষয়ে মুখ্য বিচার বিভাগীয় বিচারপতির কাছে আবেদন করতে পারেন। একেবারে গিয়ে লোয়ার কোর্ট, যেগুলো যেটা হয়, বিভিন্ন কোর্ট আছে, সেই কোর্টে তারা, যেমন হাইকোর্ট আছে বা যেগুলো স্থানীয় কোর্ট আছে, সেখানে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে, এই মামলা দাজ করতে পারে যে তাদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, তারা কিন্তু এর দ্বারা সুরক্ষিত পাবে। সুরক্ষা আরো দেখো কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। এছাড়া প্রতিটি জেলায় সুরক্ষা অধিকারী বা প্রোটেকশন অফিসারের কাছেও এই ব্যাপারে আবেদন করা যায়। একেবারে যে কোর্টে গিয়ে কেস যদি কেউ না করতে পারে, প্রতিটি জেলায় সুরক্ষা অধিকারক থাকে। এই আধিকারিক যিনি আছেন তেনার কাছে তোমরা এই বিষয়টাকে জানাতে পারো, একেবারে সরাসরি গিয়ে জানাতে পারো। আজকের দিনে তো মোবাইলে সার্চ করে এই কোনখানে স্থান, কোথায় থাকেন স্যার এবং কিভাবে রিপোর্ট লিখবে, সেইগুলো সবই জেনে তোমরা পাঠাতে পারো। এবং এইগুলো কিন্তু বর্তমানে অফিসে গিয়ে সাথে সাথে মেলের মাধ্যমেও কিন্তু এগুলো জানাতে পারো। সেক্ষেত্রে কি বিনামূল্যে কি হবে, আইনি সাহায্য পাওয়া যায়, একেবারে বিনামূল্যে, কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। নারী অধীনে তুমি কিন্তু বিনামূল্যে কি পাবে না, আইনি সাহায্য পাবে। ওকে, এবং পারিবারিক হিংসারোধ আইনের আওতায় অন্যান্য কতগুলি বিষয় রয়েছে, যেমন হচ্ছে কি মানসিক পীড়ন, কাউকে যদি মেন্টালি একেবারেই অত্যাচার করা হয়, বা অর্থনৈতিক পীড়ন। তবে শুধু আইন প্রণয়নের করেই এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। অনেকেই বলছে শুধু আইন করে হবে না, একে ভালো করে এক্সিকিউট করতে হবে, তবেই তো নারীরা সুরক্ষিত হবে। তাই সমাজের সর্বাধিক শিক্ষার বিকাশ, নারীর অর্থনৈতিক অধিকারকে ফলপ্রসূ প্রয়োজন। তাহলে কি হবে, সমাজে নারীকে শিক্ষিত করতে হবে, তবেই তো নারী জানবে তার কি অধিকার আছে, সে কিভাবে বঞ্চনা থেকে মুক্তি পেতে পারে, তবেই তো হবে। এখানে একটু আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো 14 বছর মেয়ে, একেবারে 18 বছরের কম মেয়ে যারা আছে, তারা স্কুলে যাবার সময় বা যেখানে পড়তে যাবার সময় রাস্তাঘাটে অনেক সময় অনেকেই ছেলে বা অনেক মানুষ তাদেরকে ডিস্টার্ব করে বিভিন্নভাবে। তারা যদি সেক্সুয়াল ভাবে কোনো ডিস্টার্ব হয়, তারা কিন্তু সরাসরি যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে সেই বিষয়টাকে বলতে পারে। এটা কিন্তু পক্সো বলে যে চিলড্রেন প্রোটেকশন অ্যাক্ট আছে, তার আন্ডারে কিন্তু পুলিশ তাদেরকে শাস্তি দেবে। কারণ কোনো নারী কিন্তু এই অত্যাচার সহ্য করার বিষয় নয়, এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু উচিত। আর এই প্রতিবাদ করার ক্ষমতাটা দিয়েছে সংবিধান, এবং সংবিধানই তাকে তার যে রাইটস এবং তার যে ফিরে পাওয়ার যে একটা মুক্ত পরিবেশ, সেটা কিন্তু সংবিধান তৈরি দিয়েছে, এবং এইটা কিন্তু তোমরা আইনিভাবে পেতেই পারো। বুঝতে পেরেছো? তোমাদের এইগুলো জেনে রাখা অবশ্যই অবশ্যই উচিত। তোমাদের কিন্তু নারীকে অত্যন্ত ভাবে সুরক্ষা সংবিধান দিয়ে রেখেছে, তোমরা সেটা যদি তোমাদের উপরে কারো উপরে হয় তো অবশ্যই অবশ্যই তোমরা সেই সুরক্ষাগুলো নিতে পারো। চলো আগে যাই। দেখো এখানে তো আমরা এই নারী সুরক্ষা দেখলাম, অনগ্রসর নাগরিকদের অধিকার এবং রক্ষাই সংবিধান ভূমিকা। দেখো যারা পিছিয়ে পড়েছে, যারা সমাজের একেবারে কেন্দ্রের নয়, একেবারে যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের কথা বলছি। ভারতের জনসমাজের একটা বড় অংশ উপনিবেশিক আমলে কি ছিল, পশ্চাৎপদ ছিল, একটা বড় অংশ নামে পরিচিত হতেন। মূলত সামাজিক অস্পৃশ্য মানুষরাই এই পরিচয়ের মধ্যে পড়তেন। দেখো যারা একেবারে নিম্নবর্গের মানুষ ছিল, যারা
ছুতোর, মেথর, কামার, কুমোর, এছাড়াও দলিত, আদিবাসী, তাদেরকে একটা সমাজের যেহেতু বড় অংশ, তাদেরকে এই অস্পৃশ্য বলে তখনকারের ভদ্র মানুষ শিক্ষিতরা এটা বলতো। আর এই পরিচয়ের কিন্তু মাধ্যমে কি তারা দিনের পর দিন এই যে পীড়নের শিকার হয়েছে, বিভিন্ন ভাবে পীড়ন তাদের উপরে হয়েছে, অত্যাচার হয়েছে, ঠিক আছে। তাদের শিক্ষা অঙ্গন থেকে শুরু করে, কর্মস্থান থেকে শুরু করে, বিভিন্ন বিবাহর বিষয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে পীড়ন শিকার হইতে হয়েছে, যেহেতু তাদেরকে ছোট জাতি বা তপশিলি জাতি এসব বলতো। তাছাড়াও তাদের তপশিলি জাতি বা হরিজন, দলিত প্রভৃতি বলেও উল্লেখ করা হতো। কি কি বলা হতো না, তপশিলি জাতি বলা হতো, হরিজন বলা হতো, দলিত প্রভৃতি, দলিত বলে তাদেরকে কি লাঞ্ছনা বঞ্চনা করা হতো। তাই কিন্তু সংবিধান তাদেরকে তাদের যে অধিকার সেই রক্ষার জন্য কিন্তু বিভিন্ন আইন করেছে, ঠিক আছে। কোন মানুষ, এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ইকুয়াল রাইটস আছে, ঠিক আছে। কিন্তু কোন কারো যদি রাইটস ভঙ্গ করা হয় তাহলে কিন্তু অবশ্যই সংবিধান তাদের রাইটসকে বাঁচাবে। বহু ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং কলেজে আজ পর্যন্ত দলিত ছেলে যারা আছে, যারা তপশিলি আছে, যারা সাঁওতাল আছে, তাদের ছেলেরা যখন ইঞ্জিনিয়ারের মতো জায়গায়, ডাক্তারের মতো জায়গায়, ইউনিভার্সিটির মতো জায়গায় পড়ে, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে জাতির জন্য লাঞ্ছনা বঞ্চনা করে। সেই জন্যই 2026-এ কিন্তু ইউজিসি একটা নতুন অ্যাক্ট এনেছে, সেটা নিয়ে অনেক বিবাদ চলছে। যদিও কিন্তু জেনারেলরা বলছে যে এটা আমাদের অত্যাচারের জন্য। দেখো, সব জিনিসের একটা ভালো দিক খারাপ দিক থাকে, অবশ্যই কিন্তু তাদেরকে প্রোটেকশন করার জন্য অবশ্যই অবশ্যই ইউজিসির একটা আইন দরকার ছিল, আর সেটাই এনেছে। এত চেঁচামেচির কিছুই নেই। চলো আমি ফিরে যাই টপিকে। বাস্তবত এই সমস্ত শব্দগুলি নিয়ে ভারতীয় সমাজে ওই সব মানুষদের সামাজিক অবস্থান বোঝানো হতো। 1930 দশক থেকে ভারতের দলিত সমাজ নিজেদের কি অধিকারের প্রসঙ্গে সচেতন হতে থাকে। তাহলে 1930 থেকে তারা সচেতন হতে থাকলো যে আমাদেরও কি চাই, পুরোপুরি স্বাধীনতা চাই। আচ্ছা, আমি যেটা আগে বলছিলাম সেটা একটু বলে নিই, যে মনে রেখো প্রতিটি শিশু, ছেলে বা মেয়েই, এটা একটা আমাদের আগের টপিকে যেটা বলছিলাম সেটা একটু আমি বলে নিচ্ছি। সেটা হলো কি, প্রতিটি শিশু, ছেলে বা মেয়ে, সেটা হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, না কেন সমাজে বেঁচে থাকার অধিকার নিয়ে জন্মায়। সমাজে কিন্তু সে বেঁচে থাকার অধিকার এবং স্বাধীনতার অধিকার সে নিয়েই জন্মেছে। তার কাছ থেকে কিন্তু এই বেঁচে না থাকার অধিকার কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়ে শিশুরা নানা অত্যাচারের শিকার হয়। এই শিশুদের অধিকার রক্ষার কথাও সংবিধানে আছে, যেটা তোমাকে আগেই বলছিলাম, পক্সো অ্যাক্ট আছে। তাছাড়া বিভিন্ন আইন আছে, চাইল্ড ডেভেলপমেন্টের বিভিন্ন সুরক্ষা আছে, কারণ প্রত্যেকটা শিশু একেবারেই সুস্থভাবে বেড়ে উঠবে, এবং কারণ তারা আমাদের দেশের সম্পদ, এবং তাদেরকে সুরক্ষার জন্য সংবিধানে বহু আইন আছে। চলো আগে চলো, আমরা তাহলে কি করেছিলাম না, এই যারা পিছিয়ে পড়া তাদের কে সঠিক অধিকার দেওয়ার জন্য সংবিধান যে অধিকার দেওয়ার যে ভূমিকা পালন করেছে সেটা আমরা ছিলাম। চলো আবার ফিরে গেল সেখানেই। তাহলে সামাজিক অস্পৃশ্যতার সমাজকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়ার উদ্যোগ প্রথম দিকে নিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই যে অস্পৃশ্য সমাজ যাকে বলা হয়, এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমেই কিন্তু যিনি ভূমিকাটা নিয়েছিলেন তেনার নাম কি, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বা গান্ধীজি বলি। উনি কিন্তু এইটারও ব্যবস্থা করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ প্রস্তাবে অস্পৃশ্যতা দূরীকরণকে সহজ অর্জনের জরুরি শর্ত বলে উল্লেখ করেন। যে অস্পৃশ্যতা থাকলে হবে না, সবাইকে সমান অধিকার দিতে হবে। আমরা ভারতীয়রা এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব। এই অস্পৃশ্যতাটা কিন্তু দূর করতে হবে। এই যে অস্পৃশ্য, কেউ কেউ বললো যে এই অস্পৃশ্যতা, এই যে একটা ভেদাভেদ, এটা দূর করার জন্য কিন্তু অসহযোগ যে প্রস্তাব, সেখানে কিন্তু মহাত্মা গান্ধী কথাটা তুলে ধরেছিলেন আমাদের গান্ধীজি। পরে কি গান্ধীজির অস্পৃশ্য দূরীকরণের কর্মসূচিকে কারোরই বিশেষ ভাগ্য দেখা যায়নি। গান্ধীজি নিজে নিজেই কর্মগুলো করতে থাকলো, এই বিভিন্ন প্রস্তাব তুলতে থাকলো, কিন্তু কেউ এতে খুব একটা গুরুত্ব দেয়নি। গান্ধী মূলত হিন্দু মন্দিরের হরিজনদের ঢুকতে পারার অধিকার নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন, যাতে হিন্দু মন্দিরে যারা হরিজন আছে তারাও যাতে প্রবেশ করতে পারে। হরিজন বলতে কি, যারা নিচু জাতি, তাদেরকে বোঝাচ্ছে। ফলে ধর্মীয় অধিকার পেলেও অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার থেকে হরিজনরা বঞ্চিত রয়ে গিয়েছেন। তারা কিন্তু ধর্মীয় অধিকার পেয়েছে, প্রত্যেকটা মন্দিরে তারা প্রবেশ করতে পারবে,
কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে কিন্তু পিছিয়ে ছিল। স্পষ্ট হলো? তাহলে কি সামাজিকভাবে হরিজনদের কি আস্থার বিশেষ উন্নতি হয়নি, চেষ্টা করা হয়েছিল, উন্নতি হয়নি। এখানে আমরা কয়েকটা জিনিস পরপর দেখে নেবো কি কি করা হয়েছিল। দেখো, আইন অমান্য আন্দোলনে চলাকালীন কি আম্বেদকর দাবি করেন যে দলিত সমাজের কি বলেছিল, রাজনৈতিক অধিকার রক্ষার জন্য তাদের আলাদা নির্বাচনের অধিকার দিতে হবে। এই পয়েন্টটা কিন্তু খুব 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 জরুরি। গান্ধীজি কিন্তু এই যারা পিছিয়ে পড়া তাদের হয়ে প্রথম কথা তুললেন। আর এই পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী যারা এসটি এসসি, তাদের জন্য বিশাল বড় একটা ভূমিকা রেখে গেছিলেন তিনি। মহান ব্যক্তি হলো আম্বেদকর, বি আর আম্বেদকর। ইনি কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করেছেন। আর ইনি হচ্ছেন যে আমাদের সংবিধানের রচয়িতা, তোমরা তো অবশ্যই সব জানেন। এবার চলো আমরা দেখো, যখন এই আম্বেদকর সাহেবের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের বর্তমানে যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম, উনি যখন রাষ্ট্রপতি পদ গ্রহণ করেছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে আম্বেদকর জি হলেন আমার কাছে ভগবানের মতো। যদি না আম্বেদকর জি আমাকে রাইটসটা দিত যে একজন পিছিয়ে পড়া ভোটের অধিকার পাবে, একজন পিছিয়ে পড়া রাষ্ট্রপতি হতে পারবে, তাহলে আজকে আমি রাষ্ট্রপতি হতে পারতাম না। তো আমি আজকে রাষ্ট্রপতি হয়েছি এই আম্বেদকরজির যে আইনের মাধ্যমে। তাই আম্বেদকরজি আমার কাছে একজন ভগবানের মতো। কে বলেছে না, আজকে 2026-এ যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু বলেছেন এই কথাটা। কিন্তু মহাত্মা গান্ধী আম্বেদকর এই প্রস্তাবের বিরোধিতা করেন। কে করলেন যে এই প্রস্তাবটা মেনে নিলেন না। 1932 খ্রিস্টাব্দে দলিত মানুষদের তপশিলি জাতি হিসাবে আলাদা নির্বাচনের অধিকার দেয়া হয়। যদিও বললো যে আলাদা করে অধিকার এটা মানতে চেয়েছিলেন না, কিন্তু পরবর্তীতে 1932 খ্রিস্টাব্দে দলিত মানুষ যারা, তাদেরকে আলাদা ভাবে জাতি নির্বাচনের অধিকার দেয়া হলো। তার প্রতিবাদে গান্ধী অমরণ অনশন শুরু করেন। ফলে বাধ্য হয়ে আম্বেদকর গান্ধীকে অনশন থেকে তুলে নিতে অনুরোধ করলেন এবং গান্ধী ও আম্বেদকরের মধ্যে একটি চুক্তি হলো, যা পুনা চুক্তি। এখানে কিন্তু কিছু অধিকার একেবারে আম্বেদকর জি দিতে চেয়েছিলেন, যেগুলো হচ্ছে কি আলাদা করে তাদেরকে নির্বাচনের অধিকার দিতে হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে সম্বল হবার জন্য চাকরির ব্যবস্থা দিতে হবে। এইগুলো কিন্তু সবকিছু অনেক কিছু গান্ধীজির মত বিরোধ করেছিলেন। পরবর্তীতে তারা এটা পুনা চুক্তি হলো এবং তার মাধ্যমে সবকিছু একেবারে মেনে নিলেন। তারপরে দেখো, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীর কর্মসূচি এবং সঙ্গে বি আর আম্বেদকর মত পার্থক্য, যেটা একটু আগে তোমরা দেখলে। আম্বেদকর চেয়েছিলেন কি শিক্ষা, চাকরি, রাজনৈতিক অধিকার ক্ষেত্রে দলিতদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে। শুধুমাত্র একটা বিষয় নয়, কিসে না, শিক্ষাতেও করতে হবে, চাকরিতেও করতে হবে, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে দলিতদের যে অংশগ্রহণ সেটাকে সুনিশ্চিত করতে হবে। সেটা একটা আইনের ফর্ম দিতে হবে, খালি মুখে বললে হবে না, আইনের ফর্মের মাধ্যমে তারা সমস্ত সুযোগগুলো পাবে। বুঝতে পেরেছো? এবং ক্রমেই দলিতদের আলাদা রাজনৈতিক গোষ্ঠী হিসাবে দেখার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। যেহেতু দলিতকে একটা আলাদাভাবে দেখছে, এটার একটা বিতর্ক শুরু হয়েছিল। আর এর আগে আমরা বলেই দিলাম যে 1932 খ্রিস্টাব্দে কি দলিত মানুষের তপশিলি জাতি হিসাবে আলাদা করে কি নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল, যেটা তোমরা দেখেই নিলে। সেই চুক্তি অনুসারে কি দলিতদের আলাদা নির্বাচনের বদলে কি হলো, যৌথ নির্বাচনে তপশিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হলো। তাহলে আলাদা করে নয়, একটা যৌথ যে পুনে চুক্তি হলো, সেখানে কি হলো না, এই যৌথ ভাবে তপশিলি জাতির কি হবে, অধিকার দিয়ে হবে, 151টা আসন তাদেরকে দিয়ে হবে। তাহলে এইটাও একদম পরিষ্কার হয়ে গেল। অস্পৃশ্যতা এবং কিছু কিছু আইন করা হয়েছিল। যখন অস্পৃশ্যতা যারা ছিল, তারা তপশিলি যারা ছিল, কিছু কিছু তারা দাবি করতে থাকলো, কংগ্রেসের কাছে দাবি করতে থাকলো, এবং কংগ্রেস সেটা কি করলো, আপাততভাবে সেটাকে দেখতে থাকলো। এবং যখন সংবিধানের খসড়া কমিটি চেয়ারম্যান হিসাবে আম্বেদকর নির্বাচিত হলো, তখন তার কি প্রমাণ হলো যে তারপরে কি হলো, আম্বেদকরের উদ্যোগে স্বাধীন ভারতে অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করা হলো। যে অস্পৃশ্যতা এইটা হচ্ছে বেআইনি। কেউ হচ্ছে ছোট জাতি, কেউ বড় জাতি, কাউকে অস্পৃশ্যতা বলতে কি জানো, স্পর্শ যাকে করা যাবে না, যে কি বলবো, যাকে একেবারে সমাজের বাইরে রাখা হয়েছিল, মানে তাকে ছুঁলেই অপবিত্র হয়ে যাবে, এরকম একটা বিষয়। তাকে ছুঁলে অপবিত্র হয়ে যায়। সে যদি কোনো বিষয়কে, কোনো জিনিসকে ছুঁয়ে নেয়, কোনো একটা বস্তুতে বসে, সেটা অপবিত্র হয়ে যাবে, সেখানে গঙ্গার জল ছিটাতে হবে, সেটাকে
পবিত্র করতে হবে, সেই ব্যক্তিটাই হচ্ছে অস্পৃশ্য। ঠিক আছে, সেই যে চেয়ারে বসবে, সেই চেয়ারে যারা ব্রাহ্মণ বা উচ্চবর্গের হিন্দু তারা সেই চেয়ারে বসবে না, বা যারা এই ব্রাহ্মণ হিন্দুদের যে মন্দির আছে সেখানে এই ছোট জাতিরা প্রবেশ করবে না বা সেই চেয়ারে বসবে না, তাদের ছেলেদের সঙ্গে বিয়ে হবে না, সেই সমস্ত বড় জায়গায় শিক্ষা পাবে না, এইগুলো কি অস্পৃশ্যতা ছিল। কিন্তু এই আইনের মাধ্যমে বলা হলো কি এই অস্পৃশ্যতাই হচ্ছে বেআইনি, কোনো অস্পৃশ্যতার জায়গা নেই, আইনে কোনো অস্পৃশ্যতার জায়গা নেই। যদিও এই পিছিয়ে পড়া তপশিলি জাতিদের সংরক্ষণ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন সিট দেওয়া হয়েছে, ভোটের বিষয়ে হোক, শিক্ষার বিষয়ে হোক, চাকরির বিষয়ে হোক, কিন্তু এই অস্পৃশ্যতা এই বিষয়টা কিন্তু বেআইনি। এটা কে তাদেরকে অধিকারটা দিল? এই অধিকারটা দিল হচ্ছে সংবিধান। আজকের দিনেও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে এবং বিভিন্ন এমনকি এমবিবিএস কলেজেও তাদের উপর অত্যাচার হয়। সেই জন্যই তো ইউজিসি 2026 একটা আইন এনেছে এবং সেটা নিয়েই সকলের একটা মাথা ব্যথা। দেখো, আমি কাউকে সাপোর্ট করছি না, যে যারা পিছিয়ে পড়া তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে, তবেই তো ভারতটা ইকুয়াল হবে, সবাই আগিয়ে আসবে এবং এর মাধ্যমে আমাদের ভারতের উন্নতি হবে। কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে তপশিলি জাতি ও উপজাতির একটি কি তালিকা তৈরি করতে পারে, রাষ্ট্রপতিও পারে, ওই তালিকায় কেন্দ্র আইন নিয়ে এবং সংশোধন নিয়ে যেতে পারে এবং রাষ্ট্রপতির তরফ থেকে বিভিন্ন রাজ্যে তপশিলি জাতি উপজাতি তৈরি করে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। রাষ্ট্রপতি কিন্তু সরাসরি এই সমস্ত তালিকা গঠন করতে পারে, তাদের উন্নয়নে এক্সিকিউটিভ করতে পারে এবং প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন কার্যক্রম করে থাকে এই যারা পিছিয়ে পড়া তাদের জন্য। চলো এগিয়ে চলো, আমরা একটু সংবিধানের সংখ্যালঘু দেখে নেব। দেখো, সংখ্যালঘু বলতে কি যারা সংখ্যায় কম আছে তাদেরকে সংখ্যালঘু বলে, যেই সমস্ত ধর্মের বা মানুষ আছে, জাতির মানুষ আছে সংখ্যায় কম, তাদেরকে সংখ্যালঘু বলে এবং সংখ্যার ভিত্তিতেই সংখ্যালঘু বোঝানো হয়েছে। সম্প্রদায়ের ভিত্তিতে সংখ্যালঘু ধারণা কি, যেমন ধরো এখানে সংখ্যা গরিষ্ঠ আছে হিন্দুরা, তারপরে যেমন দেখবে কি তারপরে মুসলিম আছে, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ নয় তারা সংখ্যালঘু, খ্রিস্টানরা, বৌদ্ধ, জৈন, এইভাবে বহু ধর্ম আছে যারা কি সংখ্যালঘু, সংখ্যায় কম মানেই সংখ্যালঘু। এবং সংবিধানগতভাবে সরকারের সংখ্যালঘু মানুষদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার রক্ষা করতে দায়বদ্ধ। যারা সংখ্যালঘু আছে তাদেরও যে নিজস্ব যে অধিকার আছে সেই অধিকারগুলো রক্ষা করার জন্য সংবিধান কিন্তু একান্তভাবে দায়বদ্ধ। তাদের যে অধিকারগুলো রক্ষা কিন্তু সংবিধানের একটা কি দায়িত্ব। তাই কি হলো, ভারতীয় সংবিধান দেশের সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে। যেমন সংখ্যাগুরুরা তাদের ধর্মকে মানতে পারবে, তাদের ধর্মকে একেবারেই সবার সামনে কি মানে কি বল পুজো করতে পারবে, সব পারবে। তেমনই যারা সংখ্যালঘু আছে তারাও তাদের যে ধর্মের বিভিন্ন প্র্যাকটিস গুলো আছে সেই প্র্যাকটিস গুলো তারা করতে পারবে। এইটার কিন্তু অধিকার দিয়েছে সংবিধান একেবারে সমানভাবে। ঠিক আছে, পাশাপাশি ধর্মীয় সম্প্রদায়গত বা সম্প্রীতি বজায় রাখার কথাও বলেছে। যেমন সমস্ত ধর্মকে ইকুয়াল রাইটস দিয়েছে, সে তার ধর্মের প্র্যাকটিস করতে পারবে, যেমন মুসলিম নামাজ পড়তে পারবে, হিন্দু পুজো করতে পারবে, খ্রিস্টানরা চার্চে যেতে পারবে, একেবারে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধান থেকে, কাউকেই অক্ষুণ্ণ করা হয়নি, একবারে ইকুয়াল রাইটস, সেমই সবাইকে মিলে মিশে থাকার কথাও কিন্তু সংবিধান বলেছে। বুঝতে পেরে গেলে সংখ্যালঘুর বিষয়টা, আগিয়ে চলো। এবং আমরা এখানে দেখবো কি ভারতের সমস্ত মানুষকে তার নিজস্ব ভাষা, বর্ণমালা এবং সংস্কৃতি সুরক্ষিত করার জন্য অধিকার দেওয়া হয়েছে। এখানে কিসের অধিকার বলা হচ্ছে? এখানে অধিকার বলা হচ্ছে ভাষার অধিকার, বর্ণমালার অধিকার, সংস্কৃতি সুরক্ষিত অধিকার। দেখো, বিভিন্ন ভাষার মানুষ এখানে বাস করে, যেমন আমরা বাংলা বলছি, তেমন তুমি যদি মহারাষ্ট্রে যাও মারাঠি বলবে, দিল্লিতে গেলে হিন্দি বলবে, তারপরে বিহারিরা একটা বিহারি হিন্দি বলে, সেরকমই তামিল আছে, এই তেলেগু আছে, এমন করে বহু ভাষা আছে। সমস্ত ভাষা, তারপরে বর্ণমালা সবার আছে, সবার একটা আলফাবেট, এবং সংস্কৃতি, সবার সংস্কৃতি কিন্তু এক নয়, সবার সংস্কৃতির একটা অধিকার সংবিধান দিয়েছে, সেটা একটু দেখে নিব। দেখো, রাষ্ট্র কিংবা সরকারের কোনোভাবেই কোনো সংখ্যালঘু সংস্কৃতির উপর সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতিকে চাপিয়ে দিতে পারে না। সংবিধান কিন্তু বলেছে কি, সংবিধানে হচ্ছে যারা সংখ্যা গরিষ্ঠ তারা কিন্তু সংখ্যালঘুর উপরে নিজের কালচার বা যে ধর্মীয় চেতনা হতে পারে
সেইগুলো বা সংস্কৃতি সেগুলোকে চাপিয়ে দিতে পারে না। এটা হচ্ছে সংবিধানের একটা অধিকার, সবাই সবার সংস্কৃতিগুলোকে মেনে চলবে, ঠিক আছে। পাশাপাশি ভারতীয় সংবিধান ভাষার দিক থেকে সংখ্যালঘু মানুষদের অধিকারও সুরক্ষিত রয়েছে। তারা তাদের ভাষা বলতে পারবে, তাদের পোশাক পরতে পারবে, কোনো বিষয় নয়, যার যেটা পোশাক সে সেটা পরবে, কেউ কারো উপরে চাপিয়ে দিতে পারবে না, কারো ভাবাবেগ কারো উপরে চাপিয়ে দিতে পারবে না, কারো পোশাক কারো উপরে চাপিয়ে দিতে পারবে না, কারো কৃষ্টি কালচার কারো উপরে চাপিয়ে দিতে পারবে না, সেটা সংখ্যা গরিষ্ঠ হলেও সংখ্যালঘুর উপরে পারবে না। এইটা কিন্তু সংবিধান বলেছে। যেমন কি যারা সাঁওতাল আছে জনগণের কি হচ্ছে অলচিকি লিপিকে, দেখো অলচিকি লিপি এটা একেবারে কি রেয়ার, ভারতের সংবিধানে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে। একেবারে শুধু যারা একেবারে সাঁওতাল আছে তাদেরও যে লিপি আছে বর্ণমালা আছে সেটা কেউ সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আগিয়ে চলো, দেখো ভাষাগতভাবে সংখ্যালঘু, আমরা আগে দেখলাম জাতিগতভাবে সংখ্যালঘু, এবার দেখছি ভাষাগতভাবে সংখ্যালঘু। দেখো গোষ্ঠী শিশুদের জন্য প্রাথমিক স্তরে তাদের মাতৃভাষায় লেখাপড়ার ব্যবস্থা করেছে সংবিধান, যা যে যে কোনো ভাষায় হতে পারে, সে বাংলা হতে পারে, আসামি হতে পারে, যা হতে পারে, সে যেই ভাষায় কথা বলে, গুজরাটি হতে পারে, মারাঠি হতে পারে, যে কোনো ভাষায় কথা বলে, সেই শিশুদের যখন শিশুরা শিক্ষা অর্জন করবে তার মাতৃভাষায়, তার যে মায়ের ভাষা আছে, যে ভাষায় সে কথা বলে সেই ভাষায় শিশু কিন্তু প্রাথমিক শিক্ষা অর্জন করবে। এটা সংবিধানের নিয়ম। এবং সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্ম বর্ণ সম্প্রদায়ের নির্বিশেষে সমস্ত নাগরিক সুযোগ পাবেন। এখানে কোনো ধর্ম দেখা হবে না, কোনো বর্ণ দেখা হবে না, কোনো সম্প্রদায় দেখানো হবে না, সবাইকে এই শিক্ষা অর্জন করতে পারবে। সরকারি যে স্কুলগুলো আছে অথবা সরকার যাকে সাহায্য করে সেই যে স্কুলগুলোই সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে পড়তে সুযোগ পাবে, ঠিক আছে। এটা কিন্তু স্বাধীনতার আগে কিন্তু ছিল না, এই সুযোগগুলো ছিল না, এগুলো কিন্তু স্বাধীনতার পরে সংবিধানের মাধ্যমে দেয়া হয়েছে। সরকারি অনুদান এবং সরকারি চাকরির ক্ষেত্রেও সমস্ত রকম বৈষম্য দূর করার কথা হয়েছে। যখন সরকারি চাকরি হবে, যে উচ্চ বর্ণের মানুষ আগে যেমন ইংরেজদের সময়ে এবং তারও আগে মুঘলদের সময়েও কিন্তু যারা উচ্চ বর্ণের ছিল তারা কিন্তু বিভিন্ন চাকরি পেত এবং ভালো ভালো চাকরি পেত, নিম্ন বর্ণেরা কিন্তু সেই রকম পেত না, কিন্তু সেটা নেই। এখানে চাকরির ক্ষেত্রেও সবাই সমান অধিকার পাবে। এবং তপশিলি জাতি উপজাতি বিভিন্ন যারা অনগ্রসর পিছিয়ে পড়া নাগরিক সার্বিক উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে তারা সমাজের পিছিয়ে পড়া থেকে তারা মূল স্রোতে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে। বুঝতে পারছো তো, কোনো অসুবিধা নেই। এবং দেখো তাহলে কাদের জন্য, যারা ভাষাই সংখ্যালঘু, ভাষা কম মানে কম লোক এই ভাষা বলে, তাদের এই কথাটা চলছে। এবং যারা পিছিয়ে পড়েছে তাদের সবাইকে নিয়ে বলছি। স্বাধীন রাষ্ট্র হিসাবে কি সমস্ত নাগরিককে সমান মর্যাদা দেয়া, ভারতের সমস্ত নাগরিকদের অন্ন বস্ত্র বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংবিধান বদ্ধপরিকর। অন্ন মানে খাবার, বস্ত্র, কাপড় এবং বাসস্থান থাকার জায়গা বা ঘর। পাশাপাশি কি জীবন জীবিকা শিক্ষার অধিকার স্বীকার করে নিয়েছে ভারতের সংবিধান এবং মানবিক দায়বদ্ধতার নাজির রেখেছে। এখানে মানবিক দায়বদ্ধতা কি, জীবন জীবিকার সঙ্গে সঙ্গে কি রেখেছে না শিক্ষার অধিকারও দেয়া হয়েছে। তো এখানে কিছু অসুবিধাই নেই বোঝার জন্য, জাস্ট শুনে ফেললেই সবটা মনে থাকবে। এবং তোমরা কিন্তু যেগুলো শর্ট কোশ্চেন ইস্যু বা লং কোশ্চেন ইস্যু নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে, আর আমাদের ওয়েবসাইটে তো সমস্ত প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। তো দেখো আজকের ক্লাসটা দেখার জন্য অত্যন্ত অত্যন্ত থ্যাংক ইউ তোমাদেরকে। আর আমার যে স্কুলওয়ালা চ্যানেলটা আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। আর যেটা বলছিলাম ওয়েবসাইট, সেটা হলো schoolwala.info। এই schoolwala.info তোমরা যাও এবং এখানে তোমরা এই ওয়েবসাইটে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেন শুধু নয় কোয়েশ্চেনের সঙ্গে অ্যান্সারও পেয়ে যাবে। তো ক্লাস দেখার জন্য ধন্যবাদ, জুড়ে থাকো আমাদের স্কুলওয়ালার সঙ্গে। আমি সুলতান স্যার, বাই।